আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্যে বিরাট পরিবর্তন ঘটে গেল। 15 বছরে বিভীষিকার পতন ঘটে গেল। সরকার পরিবর্তন হলো। বিজেপি সরকার বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে তাদের নিজেদের সরকার গঠন করতে চলেছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? সোমবার ভোট গণনার আগে পর্যন্ত এই প্রশ্ন নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র দেশে কত জল্পনা কল্পনা। গতকাল ভোট গণনার পর সেই অনিশ্চয়তার অবসান হলো। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটদানের পর এক্সিট পোল বা বুথ ফেল সমীক্ষাগুলিতে অনিশ্চয়তা কাটেনি। সমীক্ষাগুলির ফল ছিল কোনো বড় হোটেলের বুফের মতো। বুফেতে ভাত, ডাল, রুটি, তরকারি, মাছ, মাংস, পাঁপড়, চাটনি, দই, মিষ্টি সবই পাবেন। তেমনি মন দিয়ে দেখলে প্রত্যেকেই কোনো না কোনো সমীক্ষায় নিজস্ব বিশ্বাসের অনুবর্তী ভবিষ্যৎবাণী পেয়েছেন। কিছু বিচক্ষণ মানুষ সাবধানতার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাও বলেছিলেন। খুব কম লোকই সম্ভাব্য কালবৈশাখী বা সুনামির কথা বলেছিলেন। এই নির্বাচনে সুনামি হয়েছে। সেই সুনামির ঝড় এই পুরো গেরুয়া চিত্রে দেখুন আপনারা। পুরো পশ্চিমবঙ্গ ওপর থেকে নিচ পর্যন্ত যে সুনামি হয়েছে সেই সুনামি ছাপ স্পষ্ট। বিজেপি শুধুমাত্র যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাই নয়, বিজেপি কিন্তু একটা সুপার মেজরিটি পেয়েছে। এই সুপার মেজরিটি অর্থাৎ 200-র বেশিটি কিন্তু আসনে বিজেপি প্রার্থী জয়ী। এখানে এই ম্যাপে যদি ভালো করে দেখেন তাহলে এখানে দেখুন বিজেপি এখানে সমস্ত মেজর জায়গা জড়িয়ে। এছাড়া তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়ী হয়েছে, যেটা ভোট পার্সেন্টেজ 41%, এবং বিজেপি 46% বা 46%। কংগ্রেস এখানে 2টি আসন পেয়েছে। আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবির যে পার্টি সেটি পেয়েছে 2টি আসনে, এবং সিপিএম একটি, এবং অল ইন্ডিয়া সেকুলার পার্টি বা আইএসএফ ভাঙড়ে এই যে একটি এখানে সিট পেয়েছে। রাজ্যে বিজেপির জয় ভারতের জন্য ঐতিহাসিক ঘটনা। এবার প্রথম থেকেই দেশব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই রাজ্যের ভোটের ফলে সমগ্র দেশে হিন্দুত্ববাদী রাজনীতির জয়যাত্রার কখনো নতুন উদ্যম, প্রত্যয় ও শক্তি। উত্তর ও মধ্য ভারতভূমির সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে এই হিন্দু হিন্দু ভারতের মানচিত্রে যোগ হলো বিজেপি, আরএস এবং হিন্দু ভারত প্রতিষ্ঠা সংকল্পের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 2026 সালটা সম্পন্ন করলো। সেদিক দিয়ে দেখলে এই ভোট ছিল একদিকে মোদী সহ বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি কারিশমা এবং রাজনৈতিক কৌশলের সম্মুখ সমর, অন্যদিকে সর্বভারতীয় হিন্দুত্ববাদ ও তার শক্তিশালী আঞ্চলিক প্রতিযোগিতার লড়াই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। ফল ঘোষণা হওয়া 293টি আসনের মধ্যে 200-রও বেশি আসনে বিজেপি প্রার্থী জয়ী। অর্থাৎ বিজেপি শুধু সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি। 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 215টি আসনে। এবার কিন্তু 3 অঙ্কের ঘরেও পৌঁছেনি তাদের সংখ্যাটা। এরা যে যখনই সরকার পাল্টেছে, রাজ্যের মানুষ ক্ষমতাসীন দলকে কার্যত মূল থেকে উৎখাত করে দিয়েছেন। 1977 সালে যখন কংগ্রেসকে হারিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল, তখন বামফ্রন্ট জিতেছিল 231টি আসনে, কংগ্রেস জিতেছিল মাত্র 20টিতে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, তখন বামফ্রন্ট জিতেছিল মাত্র 40টি আসনে, আর তৃণমূল কংগ্রেস জিতেছিল 184টিতে। 2026-এও এই ধারাবাহিকতা বজায় থাকলো। এবার শাসন ক্ষমতা বদলের সময় এক দলের বিপুল বিজয় হয়েছে, আর বিজয়ী দল করুণ পরাজয়। রাজনীতিতে আবেগপ্রবণ বাঙালি একবার কোনো দলের থেকে প্রেম প্রত্যাহার করলে সব সম্পর্ক ছেদ করেই ছাড়ে। এবার তারও ব্যতিক্রম হয়নি। এখন প্রশ্ন আসতে পারে, এই 15 বছরের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পতন হলো কেন? সেই পতন কেন হলো তা আপনি নিশ্চিতভাবে জানেন। এই পতনের কারণগুলোর মধ্যে প্রধানত দেখা গেছে ব্যাপক দুর্নীতি, সিন্ডিকেট এবং গোষ্ঠীদ্বন্দ্ব, শিক্ষার বেহাল অবস্থা, যেখানে শিক্ষামন্ত্রী নিজেই যায় জেলে। এছাড়া কাজের অভাব, দুর্নীতি, লুট, শাসক দলের নেতাদের একাংশের প্রশ্রয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, ধর্মীয় মেরুকরণ তো হয়েইছে। এছাড়া আরও একটা প্রশ্ন থেকেই যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে প্রধান এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার কি হেরেই গেল? সেই লক্ষ্মীর ভাণ্ডার কি কাজ করলো না এবারে ভোটে? নাকি অন্নপূর্ণার ভাণ্ডার, যেটা বিজেপি প্রচারিত হয়েছে যে 1,500 টাকা পরিবর্তে 3,000 টাকা দেওয়া হবে, সেখানেই তাদের ভোট ব্যাংক ঘুরে গেল? এছাড়া এসআইআর এবং নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে 2026 সালের এই ভোট পর্বে। এবং সর্বোপরি আরজিকর কাণ্ড, এটি কে ভুলতে পারে? সমস্ত কলকাতা দেখেছে, গ্রাম থেকে শহর সব জায়গায় দেখেছে আরজিকর কাণ্ডের যে ইতিহাস হয়ে গেছে কলকাতা জুড়ে। এবং
পশ্চিমবঙ্গের ভোটদানে যে 2026-এর যে পরিবর্তন, সেই পরিবর্তনে আর.জি. কর কাণ্ড খুব বড় একটা ভূমিকা গ্রহণ করেছে। ইনি হলেন আর.জি. কর কাণ্ডের নির্যাতিতা, সেই অভয়ের মা। পানিহাটির প্রার্থী হয়েছিলেন ইনি, এবং ইনি বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছিলেন, মানুষের আশীর্বাদ পেয়েছেন। এখন তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তো উঠেইছে, সেটা আপনারা জানেন। অনেকে বলেন যে দুর্নীতি আর কোনো ব্যাপার নয়, বাঙালি দুর্নীতিকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে। নতুন সরকার হিসাবে জনগণ তার হাজার অপরাধ মাফ করে দেয়, কিন্তু তারপর বিচার শুরু হয়ে যায়। এখন টিভি, ইন্টারনেটের যুগে সংবাদ অনেক শীঘ্রই পৌঁছে যায় মানুষের কাছে। কোনো বান্ধবীর বাড়িতে সরি কোনো মন্ত্রীর বান্ধবীর বাড়িতে কয়েক কোটি টাকা ও সম্পত্তির হদিশ মিললে সে খবর অগ্নির মতো ছড়িয়ে যায়, দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। তবে তৃণমূলের আমলে যে দুর্নীতি হয়েছে, জনমানসে অর্থাৎ আপনার আমার কাছে কিন্তু এরকম ধারণা হয়ে গেছে যে এই সরকার আবার যদি পরবর্তীতে ফিরে আসে, তাহলে এই দুর্নীতি যে হারে চলছিল তার থেকে কিন্তু অনেক হার বাড়িয়ে আরও বিপুল পরিমাণ চলতে থাকবে। এখানে আরও কিছু কথা বলি, যে দুর্নীতির কথা বলছিলাম সেই তার সম্পর্কিত আর কিছু কথা। বাঙালির কাছে রাজ্য সরকার শুধু ত্রাণ সংস্থা নয়, সরকারের কাজ বন্দ্যোপাধ্যায় চ্যারিটেবল ট্রাস্টের মতো খালি দুর্ভিক্ষে ভান্ডারা মারফত কয়েকদিন খেতে দেওয়া, বন্যায় বাড়িঘর ভেসে গেলে ত্রিপল আর চাল ডাল দেওয়া নয়। সরকারের কাছে বেকার ভাতা প্রত্যাশিত নয়, দাবি যে সরকার চাকরি দেবে, ব্যবসার পরিবেশ তৈরি করবে। বাৎসরিক বন্যার পর ত্রাণ শিবির গঠন করলেই সরকারের দায়িত্ব ফুরিয়ে যায় না, তার কাজ বন্যা নিয়ন্ত্রণ করা। সরকারের প্রকৃত কাজগুলি সাময়িক ত্রাণের থেকে অনেক বেশি সদর্থক ও গুরুত্বপূর্ণ এবং কঠিনতর। তৃণমূল সরকারের ত্রাণের সরকার পরিণত হয়েছিল, পরিত্রাণের কোনো নামগন্ধই পাওয়া যাচ্ছিল না তার কর্মসূচিতে। সুষ্ঠুভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পরিষেবা দেওয়া, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন চালানোর সরকারি প্রাথমিক কর্তব্যের প্রতি তাদের বিন্দুমাত্র মনোযোগ ছিল না। তৃণমূল শুধু লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো শখানেক অনুদান প্রকল্প তৈরি করে তাদের মাধ্যমে বাঙালির রাজনৈতিক আনুগত্য জয় করবে বলে ভেবেছিল। সে আশা পূর্ণ হয়নি। তা না হওয়াটাই বাঙালির পক্ষে একটা আশার কারণ। বাঙালির আকাঙ্ক্ষার অবসান হয়নি। এবার আসি দ্বিতীয় একটি পয়েন্টে, সেটা হলো শিক্ষার বেহাল অবস্থা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বহু শিশু বই পড়তে নিজের নাম লিখতে পারে না, ছোট যোগ বিয়োগ করতে পারে না। দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ ছেলে মেয়েদের অনেক পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন, প্রাইভেট টিউশনের ব্যবস্থা করছেন। স্বাস্থ্য পরিষেবাও নিদারুণ অবস্থা। প্রাথমিক চিকিৎসালয় 24 ঘন্টা খোলা থাকে না, যথেষ্ট সংখ্যক সেখানে চিকিৎসকও নেই। এটা স্বাভাবিক, আপনি কিন্তু দেখেছেন, আপনি কিন্তু এই পরিস্থিতি হয়তো শিকার হয়েছেন। পরের প্রশ্ন, অন্নপূর্ণার কাছে কি হেরে গেল লক্ষ্মীর ভাণ্ডার? শুধু লক্ষ্মীর ভাণ্ডারের সীমিত প্রভাব এবং আরও বেশি অঙ্কের অন্নপূর্ণা যোজনার প্রলোভনই কারণ নয়। মহিলা ভোট ব্যাংকে তৃণমূলের ধস নামা এবং তা বিজেপির ঘরে স্থানান্তরের নেপথ্যে রয়েছে আরও একাধিক কারণ, যার মধ্যে শুধুমাত্র টাকার অঙ্কই একমাত্র ফ্যাক্টর নয়, বরং এই ভাতার বিষয়টি আবেদন হারিয়েছে মহিলাদের একটা বড় অংশের কাছে। সরকারি এই সুবিধাকে তারা অধিকার হিসেবেই দেখেন এখন, এবং তাদের অধিকাংশের মনেই দাগ কেটেছে আর.জি. কর কাণ্ডে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার পাশাপাশি সেই ঘটনার বিচার অধরা থেকে যাওয়া থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, স্থানীয় তৃণমূল নেতাদের ঔদ্ধত্য এবং সর্বোপরি তাদের ভাতা দিয়ে সরকারের মাথা কিনে নিয়ে রাখার মতো প্রবণতা। অর্থাৎ যে মহিলা ভোট ব্যাংকের ওপর ভরসা করে এতদিন তৃণমূল এত দাপট এত দাপিয়ে দাপাদাপি করেছেন, সেই মহিলা ভোট ব্যাংকে কিন্তু শেষমেশ বুঝে গেছিলেন যে এই সরকারের নেতৃত্বে এই সরকার থাকাকালীন যদি আর.জি. কর কাণ্ডের মতো একটা ঘটনা ঘটতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের ঘরের মানুষ, ঘরের মেয়েদের জন্য এই সরকার নিরাপদ নয়। এখন প্রশ্ন, যে কে হবেন তাহলে মুখ্যমন্ত্রী, অর্থাৎ বঙ্গের রাশ কার হাতে, কে নেবেন সেই দায়িত্ব? এবারে কিন্তু ভাবতেই হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের দুর্গের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় চলে এসেছে পদ্মশিবির। বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী দুই কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ নেতা অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের কলকাতায় এসে বিধায়ক দলের সঙ্গে বৈঠকে বসার কথা। পরিষদীয় নেতা যিনি হবেন তিনিই শপথ নেবেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে। এখন সেই বিশ্বস্ত মুখটি কে হবেন সেটা এখন দেখার। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এখান থেকে অনেকদিন আগে বলেছিলেন, আমাদের বিরোধী রাজনীতি আপনাদেরই, কিন্তু এই ছেলে রাজনীতিতে অনেক দূর যাবে। এই ছেলে অর্থাৎ তখন তিনি শুভেন্দুর কথাই কিন্তু বলেছিলেন। গত 5 বছরে
রাজ্যে ঘুরে দাঁড়ানোর লড়াই হয়েছে শুভেন্দুকে সামনে রেখেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পছন্দ করেন, কাজ করেন দেখানোর ক্ষমতা আছে বলে। ভবানীপুরে তিনি কিন্তু জিতেছেন, এবং সেই জিতে সেই ওই নন্দীগ্রামের পাশাপাশি তিনি কিন্তু ভবানীপুরে জিতেছেন, এবং সেই দক্ষতা তিনি আবার প্রমাণ করেছেন। বাংলায় ভোট প্রস্তুতিতে থাকাকালীন স্বয়ং শাহ বলে গিয়েছিলেন, বাংলার ভূমিপুত্র বাংলা মাধ্যম স্কুলে পড়ায় কেউ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন। তাহলে সমস্ত ইঙ্গিত কি এই মানুষটির দিকে যাচ্ছে? ইনিই কি হবেন শেষমেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখা যাক, শুধু সময়ের অপেক্ষা। আগামী 25শে বৈশাখ হয়তো জানতে পেরে যাবেন কে শপথ গ্রহণ করছেন, বাংলার মসনদে কে বসে, রাজ থাকছে কার হাতে। তবে এখানে কিছু প্রশ্ন থেকে যায়, কিছু চাওয়া থেকে যায় আমাদের। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার পুনর্বাসন নতুন সরকারের কর্তব্য অবশ্যই। পরিকাঠামোর উন্নয়ন আরও একটি প্রয়োজন। সরকারের সদিচ্ছার প্রমাণস্বরূপ বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি গভীর সমুদ্র বন্দর, রাজ্যের উত্তর এবং দক্ষিণ প্রান্তের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত একটি জাতীয় সড়ক দ্রুত নির্মাণ করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আইনের শাসন মানুষ আশা করছেন। নতুন সরকারকে মনে রাখতে হবে, জনমন তাদের মধুচন্দ্রিমার ক্ষণস্থায়ী, কাজ না করলে পরিণাম কিন্তু ভালো হয় না। মমতা উত্তর রাজনৈতিক পালাবদলের এই মহাক্ষণে পশ্চিমবঙ্গের প্রয়োজনে এমন এক ভবিষ্যৎ সরকার, যা কেবল একটি মহাপরিক্রান্ত রাজনৈতিক দল নয়, যা এই সংকটাপন্ন বঙ্গীয় সমাজ ও অর্থনীতির দক্ষ শুশ্রূষা করতে পারবে। এই জন্য বিজেপির উপর বাংলার মানুষ ভরসা করেছেন, তাদের হাতে রাজ্যভার দিয়েছেন। দুর্নীতিগ্রস্ত সমাজের সমাজের বিরুদ্ধে যে শপথ গ্রহণ করেছেন বাংলার মানুষ, সেই বাংলার মানুষের কিন্তু দায়িত্ব তুলে দেবেন তাদের এই বিজেপি সরকারের কাছে। যে বঙ্গীয় সমাজের শাসনাধিকার তারা পেলেন, বিবিধ ধর্ম জাতির সম্মিলনে সমৃদ্ধ তার এক এতদিনকার ঐতিহ্য, সেই পশ্চিমবঙ্গ আজ ভারতীয় রাজনীতির মূল স্রোতে নিজেকে যুক্ত করতে প্রস্তুত। নতুন শাসক তার সেই দায়িত্ব বহন করতে প্রস্তুত তো? এখন সব প্রশ্ন মিলবে, শুধু সময়ের অপেক্ষা। কথায় বলে যে সময়কে সময় দিলে, সময় শেষ হলে ফল আপনিই ধরা দেয়। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। নমস্কার, ভালো থাকবেন।